Welcome students to my new video. In this video, we will deal with subject verb agreement. So, ভিডিও শুরু করার আগে কয়েকটা কথা তোমাদেরকে বলে নিই যে এই ভিডিওটাতে আমি পুরো যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সমস্ত কনসেপ্ট একটা ভিডিওতে করাবো না, পার্টে পার্টে হবে এবং তোমাদের কাছে অনুরোধ রইলো এটা পুরোপুরি দেখো, ঠিক আছে? না দেখলে কিন্তু তোমাদের মানে পরের যে ভিডিও আসবে সেটা হয়তো প্রথম থেকে দেখতে শুরু করলে তাহলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? আর এই ভিডিওটা সমস্ত স্টুডেন্টদের জন্যই কিন্তু পুরোপুরি কার্যকরী হবে। সো আর বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। সো অ্যাট ফার্স্ট উই উইল লার্ন হোয়াট ইজ সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। তো আমাদেরকে প্রথমে তো জানতে হবে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট বলতে আমরা বলতে কি চাইছি, সাবজেক্টই কি বা ভার্বই কি, তার সঙ্গে তার আবার অ্যাগ্রিমেন্টই কি, এটা তো আমাদেরকে জানতে হবে। সো চলো সেটা আগে জেনে নিই কনসেপ্ট জানার আগে। দেখো সাবজেক্ট কাকে বলে। সাবজেক্ট হচ্ছে বাক্যের মধ্যে যে কাজ করে বা যার সম্বন্ধে বাক্যে কোনো কথা বলা হয়, তাই তো? সাবজেক্ট কাকে বলে? ডুয়ার অফ দ্য অ্যাকশন, আর একটা হচ্ছে টপিক অফ ডিসকাশন। অর্থাৎ বাক্যে যা যে কাজটা করছে বা যার সম্বন্ধে বলা হচ্ছে তাকে বলা হয় সাবজেক্ট। আচ্ছা, বাক্যে কিন্তু এই সাবজেক্ট যেগুলো মানে যেমন হবে সাবজেক্ট হয় হতে পারে সিঙ্গুলার বা হতে পারে প্লুরাল। এই অনুযায়ী বাক্যে আমাদেরকে ভার্বও বসাতে হবে। অর্থাৎ যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে। আশা করছি এইটুকু বুঝতে পেরেছো। তো কি বললাম, চলো আরেকবার রিপিট করা যাক। কি বললাম? সাবজেক্ট হচ্ছে বাক্যে যে কাজ করে বা যার সম্বন্ধে বাক্যে বলা হয় সেটা সাবজেক্ট, এবং সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বকেও প্লুরাল হতে হবে। যদি এটা না হয় তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। এদের মধ্যে এরকম একটা এগ্রিমেন্ট করা হয়েছিল, তাই তো? যে তুমি যেমন হবে আমিও তেমন হবো, সাবজেক্ট তুমি যদি সিঙ্গুলার হও আর ভার্ব আমি কিন্তু সিঙ্গুলার হব, সেই একই জিনিস প্লুরাল হলে প্লুরাল, তাই তো? সো একটা উদাহরণ দিয়ে দেখা যাক। আচ্ছা, আই ড্যাশ এ বয়, খুব সহজ উদাহরণ। এবার দেখো আয়ের সঙ্গে কি বসে, আই হচ্ছে আয়ের সঙ্গে আমরা জানি আয়ের সঙ্গে অ্যাম বসে, তাই তো? বেশ, আমি যদি এখানে বলি দে ড্যাশ প্লেইং ফুটবল, তাহলে বুঝতে পেরেছো? দেখো দে কি, দে হচ্ছে প্লুরাল, আর দে এর সঙ্গে এখানে তাহলে ভার্ব কি বসা দরকার? প্লুরাল। তাহলে বলো ইজ হবে না আর হবে? এখানে এখানে ইজ হওয়া দরকার না আর হওয়া দরকার? দেখো ইজ হচ্ছে সিঙ্গুলার, আর হচ্ছে প্লুরাল, অতএব এখানে দে আর বসবে। আচ্ছা, শুধু এইটুকুতেই কিন্তু সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট শেষ হয় না। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট জানতে হলে তোমাদেরকে অনেক কিছু জানতে হবে, কিন্তু যেহেতু আমি নাউনের ক্লাস অলরেডি করিয়ে এসেছি তাই তোমাদের সিঙ্গুলার প্লুরাল নিয়ে আশা করছি অসুবিধা হবে না। আর যদি ভার্বের প্রবলেম থাকে আমি এখানে কোনো কঠিন ভার্ব ইউজ করবোই না যে তোমাদের প্রবলেম হবে। যখন ভার্বের ক্লাস হয়ে যাবে তখন তোমরা বুঝতে পারবে যে না আমি সবই বুঝতে পারছি, ঠিক আছে? সো কোনো প্রবলেম নেই, তোমার ভিডিওটা পুরোপুরি দেখো। চল প্রথমে আমরা কি শিখবো? পার্টিটিভ। দেখো নাউনে কিন্তু তোমাদের পার্টিটিভ আমি আগেই পড়িয়েছি, কিন্তু ঠিক আছে যারা হয়তো ক্লাস করোনি তাদের জন্য আমি আবার বোঝাবো, কোনো অসুবিধা নেই। দেখো ভিডিওটা দেখো। পার্টিটিভ কি জিনিস? পার্টিটিভ হচ্ছে একটা ফরম্যাটের নাম। অর্থাৎ এরকম নাউন ওয়ান প্লাস প্রিপোজিশন প্লাস নাউন টু, এরকম একটা ফরম্যাটকে বলা হয় পার্টিটিভ। অর্থাৎ পার্টিটিভ হচ্ছে কি একটা ফরম্যাটের নাম। কিরকম ফরম্যাট? নাউন ওয়ান প্লাস প্রিপোজিশন প্লাস নাউন টু। দেখো একটা এক্সাম্পল দিই, ওয়ান অফ দা বয়েজ, তাই তো? এটা একটা উদাহরণ। দেখো ওয়ান অফ দা বয়েজ, তারপরে বললাম ধরো স্টুডেন্ট অফ দিস ক্লাস, এগুলো এক একটা এক্সাম্পল এইগুলো, তাই তো? দেখো ইন দিস, এখানেই তো রয়েছে উদাহরণটা। চলো আর বাকি দিয়ে অসুবিধা নেই। দেখো কি আছে, স্টুডেন্ট হচ্ছে দেখো নাউন ওয়ান, অফ প্রিপোজিশন দিস ক্লাস নাউন টু। বুঝতে পেরেছো? তাহলে দেখো এই যে নাউন ওয়ান, আচ্ছা আমি যদি বলি ট্রিজ ইন দিস গার্ডেন বা ফরেস্ট, যা লিখবে। চলো ট্রিজ কি, নাউন ওয়ান, ইন প্রিপো অর্থাৎ প্রিপোজিশন, আর দিস গার্ডেন হচ্ছে নাউন টু।
এই যে ফরম্যাটটা, এটাকে বলা হয় পার্টিটিভ। ঠিক আছে, সো এখানে যদি আমরা ভার্ব বসাতে চাই, কাকে দেখবো? নাউন ওয়ান কে দেখবো না নাউন টু কে দেখবো? দিস ইজ দ্য কোয়েশ্চেন, অ্যান্ড উই হ্যাভ টু লার্ন দিস টু ইউজ ভার্ব অ্যাকর্ডিংলি। সো একটা জিনিস মনে রাখবে, যে সব সময় নাউন ওয়ান হবে মেন সাবজেক্ট। নাউন ওয়ান যদি মেন সাবজেক্ট হয়, ভার্বও কার সঙ্গে বসবে? এই নাউন ওয়ান সঙ্গেই কিন্তু ভার্বটাও বসবে, অর্থাৎ নাউন ওয়ান যেমন হবে ভার্বও কিন্তু তেমন হবে, অর্থাৎ ভার্ব ফলো করবে নাউন ওয়ান কে। বারবার বলছি তার কারণ এটা ভালো করে বুঝতে হবে এবং তোমাদেরকে এটা কিন্তু মনে রাখতে হবে, কারণ অনেক কনসেপ্ট তোমাদেরকে পড়তে হবে, অনেক কনসেপ্ট পড়ার পর কিন্তু তোমাদের তখন গন্ডগোল লেগে যাবে। সো আগে থেকেই কিন্তু ক্লিয়ার করে চলো সমস্ত কিছু। কি বললাম? এই পার্টিটিভ ফরম্যাটের ক্ষেত্রে এটা কেস ওয়ান বলছি কিন্তু, ঠিক আছে, মনে রেখো। তো নাউন ওয়ান হবে কি মেন সাবজেক্ট এবং ভার্ব বসবে নাউন ওয়ান অনুযায়ী। চলো কোশ্চেনটা দেখা যাক এবং এটা আনসার করা যাক। কি বললাম? দ্য স্টুডেন্টস, নাউন ওয়ান, ইন, প্রিপো, দিস ক্লাস, নাউন টু। ওকে, দেখো আমি কি বললাম? সাবজেক্ট কি হবে? সাবজেক্ট হচ্ছে, এটা সাবজেক্ট, মেন সাবজেক্ট, আর এটা যদি মেন সাবজেক্ট হয় এখানে ভার্ব বসবে এটা অনুযায়ী। এটা কি আছে? দেখো এটা স্টুডেন্টস আছে, অর্থাৎ প্লুরাল আছে। তো প্লুরাল থাকলে কি হয়? প্লুরাল থাকলে হবে এখানেও প্লুরাল বসাতে হবে। আর প্লুরাল কি হবে? আমি যদি ইজ এবং আর চুজ করি, ইজ বা আর চুজ করি, কোনটা বসাবো? প্লুরাল আছে, আর চুজ করব। আশা করছি ক্লিয়ার হয়েছে। তাহলে কি হবে? দ্য স্টুডেন্টস ইন দিস ক্লাস আর ভেরি ইন্টেলিজেন্ট। সো পার্টিটিভ কেসের ক্ষেত্রে কি হয়? নাউন ওয়ান সবসময় সাবজেক্ট হয়। ঠিক আছে, চলো দেখা যাক পরের কোশ্চেনটা কি আছে। দ্য কোচ অফ দোজ প্লেয়ার্স, দেখো দ্য কোচ নাউন ওয়ান, অফ রিপো, দোজ প্লেয়ার্স নাউন টু। দেখো দোজ প্লেয়ার্স আছে, এখানে ওয়্যার আছে, তোমাদের দেখে কি মনে হবে? এই তো দোজ প্লেয়ার্স, প্লুরাল আছে, ওয়্যার আছে, কি কি আছে? চলো রাইট মারি। না, কি বললাম? নাউন ওয়ান মেন সাবজেক্ট। সো এটা যদি মেন সাবজেক্ট হয়, দেন উই উইল হ্যাভ টু ইউজ ভার্ব অ্যাকর্ডিং টু নাউন ওয়ান। সো দিস উইল বি ওয়াজ। ওয়াজ কেন হবে? তার কারণ হচ্ছে এই যে কোচ, কোচ হচ্ছে সিঙ্গুলার, আর কোচ যদি সিঙ্গুলার হয় এখানে ওয়্যার বসানো যাবে না, ওয়্যার হচ্ছে প্লুরাল, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, তাই ওখানে আমাদেরকে কি বসাতে হবে? ওয়াজ বসাতে হবে। আশা করছি এটা ক্লিয়ার তোমাদের কাছে। এখানে একটা কেস টু আছে, অর্থাৎ পার্টিটিভ কেসেরই একটা কেস টু আছে, সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। চলো কেস টু তে দেখা যাক। আচ্ছা, এতক্ষণ আমরা কি পড়লাম? যে নাউন ওয়ান প্লাস প্রিপো প্লাস নাউন টু, এই ফরম্যাটটাতে হয় পার্টিটিভ। আচ্ছা, কিন্তু এই যে নাউন ওয়ানটা আমরা এতক্ষণ পড়লাম কি এটা মেন সাবজেক্ট হয়, কিন্তু যদি এই নাউন ওয়ানের ক্ষেত্রে যদি কোনো ফ্র্যাকশন থাকে, কিংবা পার্সেন্টেজ থাকে, কিংবা ইনডেফিনাইট ইউনিট অফ মেজারমেন্ট থাকে, তাহলে কিন্তু আমাদের নাউন টুটা কিন্তু মেন সাবজেক্ট হয়ে যাবে। সরি ফর দ্যাট। ওকে, এটা মেন সাবজেক্ট হয়ে যাবে, বুঝতে পেরেছো? দেখো, আচ্ছা ফ্র্যাকশন কাকে বলে? ফ্র্যাকশন হচ্ছে, এই যে দেখো 1/2 আমরা লিখি না, 3/4, 5/6, এরকম ভাবে আমরা যেগুলো লিখি, ম্যাথের ক্ষেত্রে তো আমরা এইসব করেইছি, এগুলোকে ফ্র্যাকশন বলে, বা বাংলাতে বলে ভগ্নাংশ। ঠিক আছে, আর এই ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়? আর ক্ষেত্রে যদি এই নাউন ওয়ানের ক্ষেত্রে এই ভগ্নাংশ থাকে, তাহলে আমরা নাউন টুটাকে দেখবো মেন সাবজেক্ট হিসেবে। আমি বোঝাচ্ছি, চিন্তা নেই। দেখো তারপরে দেখো পার্সেন্টেজ। পার্সেন্টেজ কি? 80%, 70%, 90%, এরকম যদি কোনো কথা নাউন ওয়ানে থাকে, তাহলে কি হবে? নাউন টুটাই মেন সাবজেক্ট হবে। আচ্ছা, এইটা বোঝায় ইনডেফিনাইট ইউনিট অফ মেজারমেন্ট। আচ্ছা, ইনডেফিনাইট ইউনিট অফ মেজারমেন্ট, ইনডেফিনাইট অর্থাৎ ডিফাইন নেই, কতটা ঠিক আমরা বুঝতে পারছি না। ধরো আমি বললাম মোস্ট অফ দ্য স্টুডেন্টস, এখানে যদি বলি মোস্ট অফ দ্য স্টুডেন্টস, মোস্ট মানে কতটা, ঠিক কতজন, সেটা তো আমরা বুঝতে পারছি না, না? তো সেই জন্য এই মোস্টটা হয়ে গেল ইনডেফিনাইট ইউনিট অফ মেজারমেন্ট। এই সাম, সাম অর্থাৎ সাম অফ দ্য বয়েজ, সাম বলতে কজনকে বলছি? সাম বলতে আমি কজনকে বললাম সেটা তো বুঝতে পারছো না, না? তো এই জন্য এগুলোকে বলা হয় ইনডেফিনাইট ইউনিট অফ মেজারমেন্ট। আর এই ধরনের জিনিস যদি নাউন ওয়ানে থাকে, এই সময় এই তিন রকমের জিনিস, তাহলে কি হয়? নাউন টুটাকে মেন সাবজেক্ট হিসাবে ধরে নিই। ধরো এইখানে উদাহরণ দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো হাফ অফ দ্য ম্যাঙ্গোজ। আচ্ছা, আমি যদি এখানে ম্যাঙ্গো লিখি, আমি যদি বললাম হাফ অফ দ্য ম্যাঙ্গো, আচ্ছা
এইখানে দেখো আমি যদি বলি হাফ অফ দ্য ম্যাঙ্গো, অর্থাৎ একটা আমেরই আমি হাফ করে দিলাম, অর্থাৎ দুটি ভাগ করে দিলাম। অর্থাৎ এখানে যে আমি ধরো একটা আম আছে, হলো, যাই হোক, আঁকার দরকার নেই, আঁকা আমার খুব সুন্দর দেখতেই পাচ্ছ, বাদ দাও। চলো, একটা আম আছে, ধরো আম হচ্ছে টোটাল হোল 1, এটা যদি আমি হাফ করি 1/2 প্লাস 1/2 হয়ে যাবে। আচ্ছা, এটাকে যদি আমি হাফ হাফ করি, তাহলে দেখো এই হাফটার জন্য কিন্তু আমরা কিন্তু প্লুরাল বসাতে পারি না, এই হাফের জন্য তো আমরা কিছু হবেই না। আর এইখানে দেখো এটা যদি গোটা আমি ধরি, তাহলে কিন্তু একটা আছে, যেহেতু একটা আছে তাহলে এই হিসাবেই আমাকে বসাতে হবে। আর একটা আছে মানে এখানে কি হবে, এইখানে নাউন টুটা আমার কি আছে, নাউন টু আমার সিঙ্গুলার আছে, এই হিসাবে আমাকে ভার্বটা বসাতে হবে, হাফ অফ দ্য ম্যাঙ্গো ইজ, তারপর যা বললে বললে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো হাফ অফ দ্য ম্যাঙ্গোজ, ম্যাঙ্গোজ ধরো দুটো তিনটে চারটে পাঁচটা যাই আছে, তা থাকলেও যদি আমি এর হাফ করি, দুটো থাকলে বা তিনটে থাকলে চারটে থাকলে, দুটো থাকলে এটা হাফ করলে একটাই হয়ে যাবে, বাট বাকি ক্ষেত্রে দেখো তুমি যে বেশি আম আছে তার হাফ বললাম, অর্থাৎ সেখানেও তো সে কি হলো, আমার প্লুরালি হয়ে গেল। সেই হিসাবে দেখলে পরে আমাদের কিন্তু ভেবে নিতে হবে যে যখন এটা প্লুরাল আছে তো এই হিসাবে আমি এটাকে বসাবো। যেমন ম্যাঙ্গোজ, ধরো এখানে 10টা ম্যাঙ্গো আছে, সাপোজ এটাকে আমি ধরলাম 10টা ম্যাঙ্গো আছে, এটা হাফ করলে 5টা হয়ে যাবে, তো 5টাও কি প্লুরাল হলো, তো সেই হিসাবে দেখতে গেলে এটা আমাদের প্লুরাল হয়ে গেল, অর্থাৎ হাফ অফ দ্য ম্যাঙ্গোজ, এখানে এটা নাউন টু হিসাবে আমাদের বসাতে হবে, এটা কি হবে, হাফ অফ দ্য ম্যাঙ্গোজ আর রটেন। এম আই ক্লিয়ার? আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইউ। চলো, টু থার্ডস অফ দ্য ম্যাঙ্গো, দেখো একটা ম্যাঙ্গো আছে, একটাই ম্যাঙ্গো আছে, তার তার তিনটে ভাগ করেছি, ধরো একটা ম্যাঙ্গো আছে, ম্যাঙ্গোটাকে আমি তিনটে ভাগ করলাম, হয়েছে, তিনটে ভাগের মধ্যে দুটো ভাগ এখানে দিয়ে দিলাম, অর্থাৎ দুটোর তিনটের মধ্যে দুটো, কিন্তু যাই হোক তিনটে ভাগ, কিন্তু গোটা আম তো আমার একটাই, তো গোটা আম যেহেতু একটা, এটা কি হয়ে যাবে, আমার সিঙ্গুলার হয়ে যাবে, সেই জন্য নাউন টুটা এখানে আমার মেন সাবজেক্ট হবে, আর নাউন টু মেন সাবজেক্ট হলে এখানে কি হবে, টু থার্ডস অফ দ্য ম্যাঙ্গো ইজ রটেন। এম আই ক্লিয়ার? আশা করছি তোমরা বুঝতে পারছো যে কেস ওয়ানে কি বললাম, কেস ওয়ানে বলেছিলাম যে এই যে দেখো কি বলেছিলাম, নাউন ওয়ানটা হয়ে যায় মেন সাবজেক্ট, আর মেন সাবজেক্ট হিসাবে ভার্ব বসে। এখানে কেন মেন সাবজেক্ট হিসাবে বসে, কারণ এখানে কিন্তু কোনো ভগ্নাংশ বা এই ধরনের কোনো পার্সেন্টেজ, এই ধরনের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, ধরো আমি একটা উদাহরণ নিচ্ছি, মোস্ট অফ দ্য স্টুডেন্টস, এখানে বলবে ওয়ার্ক ওয়ার্ক হার্ড, নাকি ওয়ার্কস, ও ঠিক আছে, ওয়ার্কস হার্ড কোনটা হবে, ওয়ার্ক হার্ড হবে না ওয়ার্কস হার্ড হবে? দেখো এখানে মোস্ট আছে, ইনডেফিনাইট মেজারমেন্ট, ইনডেফিনাইট ইউনিট অফ মেজারমেন্ট, তাই কতগুলো স্টুডেন্ট আমরা ঠিক জানি না, যেহেতু বুঝতে পারছি না তাই কি ধরবো, স্টুডেন্টসটাকে আমরা মেন সাবজেক্ট ধরবো, এটাকে আমরা মেন সাবজেক্ট ধরবো। আর যদি এটা মেন সাবজেক্ট হয়, এটা হিসাবে ভাব বলে এটা কি, এটা আমার স্টুডেন্টস আছে, প্লুরাল আছে, প্লুরাল আছে যেহেতু, তাই এখানে কিন্তু ওয়ার্কস হার্ড হবে না, কি হবে, ওয়ার্ক হার্ড হবে, তার কারণ ওয়ার্ক হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, প্লুরাল হয়, আর ভার্বের 1 নম্বর প্লাস এস বা ইএস যদি থাকে সেটা কিন্তু সিঙ্গুলার হয়। আশা করছি ক্লিয়ার। চলো, যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানান। ইফ ইউ হ্যাভ এনি কোয়ারি দেন লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। সো লেটস মুভ টু দ্য নেক্সট কনসেপ্ট। পরের কনসেপ্ট কি, ফ্রেজেস অফ অ্যাডিশন। হোয়াট ডু ইউ মিন বাই দিস ফ্রেজেস অফ অ্যাডিশন? এটা কি জিনিস, ফ্রেজেস অফ অ্যাডিশন বলতে কি বোঝা যাচ্ছে? আচ্ছা, ফ্রেজ কাকে বলে? ফ্রেজ হচ্ছে, দেখো যখন পুরো একটা সেন্টেন্স হয় না বা তার মধ্যে দু চারটে ওয়ার্ড থাকে, তখন সেগুলোকে আমরা ফ্রেজ হিসাবে জানি, তাই তো? দেখো এখানে দেখো অ্যাজ ওয়েল অ্যাজ, এটা কিন্তু কোনো সেন্টেন্স না, বাট এখানে দেখো তিনটে ওয়ার্ড আছে, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইনক্লুডিং, বিসাইডস, অ্যাকম্পানিড বাই, উইথ, ইন, কোম্পানি অফ, ইন অ্যাডিশন টু, এই যে ফ্রেজেস গুলো দেখছো, এই ফ্রেজ গুলো, এগুলোকে বলা হয় ফ্রেজ। ফ্রেজ কেন বলা হয়, তার কারণ হচ্ছে এখানে এক বা একাধিক ওয়ার্ড থাকে, ঠিক আছে, সেই জন্য এগুলোকে বলা হয়। আর অ্যাডিশন কথার অর্থ হচ্ছে যেটা যোগ করে, অর্থাৎ তুমি একটা জিনিসের সঙ্গে আরেকটা জিনিস যোগ করে নিচ্ছ, এই ধরনের অ্যাডিশন। মানে এবারে অ্যাডিশন মানে এখানে তোমার সাবট্রাকশন হতে পারে, যেমন এক্সক্লুডিং, অর্থাৎ একজনকে বলছো তাকে ছাড়া বাকিরা, এরকম ভাবে বলছো, এটাও হতে পারে, এক্সক্লুডিংও হতে পারে, ঠিক আছে। তবে এই ফ্রেজ গুলো যদি থাকে, এই যে ফ্রেজ গুলো, অর্থাৎ এখানে দুটো সাবজেক্টের কথা হয়ে যাবে দেখতে গেলে, বাট আমরা সবসময় কি করব, সাবজেক্ট ওয়ান, যেটা নাউন ওয়ান থাকবে সেটা আমরা কিন্তু মেন সাবজেক্ট হিসাবে নেব,
অর্থাৎ দেখো অ্যাজ ওয়েল অ্যাজ, এটা হচ্ছে ফ্রেজেস অফ অ্যাডিশন, পিওএ লিখলাম। আচ্ছা, এই যে মাই স্টুডেন্টস, সরি সরি মাই ফ্রেন্ডস অ্যাজ ওয়েল অ্যাজ মাই কোচ ড্যাশ ওয়েটিং আউটসাইড, এখানে ইজ বসবে না আর বসবে, কোনটা বসবে তোমাদের কি মনে হয়? দেখো এখানে কি হয়, এইটা হচ্ছে মেন সাবজেক্ট, এটা যদি মেন সাবজেক্ট হয় তাহলে এখানে কিন্তু এই যে মাই ফ্রেন্ডস এটা হচ্ছে প্লুরাল, আর এটা যেহেতু প্লুরাল তাই এখানে কি বসা উচিত, এখানে বসা উচিত প্লুরাল ভার্ব। সো হেয়ার আর উইল বি ইউজড। ওকে, সো আর ব্যবহার করব আমরা, তার কারণ হচ্ছে এখানে প্লুরাল ভার্ব দরকার আমাদের। কেন না, মেন সাবজেক্ট আমাদের কোনটা, মাই ফ্রেন্ড অ্যাজ ওয়েল এজ মাই কাজিন। এই কথাটা মানে হচ্ছে আমার বন্ধু, সরি কোচ আছে, আহ, আমার বন্ধু এবং আমার কোচ, এখানে কিন্তু ধরা হচ্ছে কিন্তু মেন আমার বন্ধুরা, এই জিনিসটাই হচ্ছে কিন্তু এখানে মেন সাবজেক্ট। আমার বন্ধুরা তার সঙ্গে তার আমার কোচও আছে, কিন্তু আমি কাদেরকে জোর দিয়ে বলছি, মাই ফ্রেন্ডটাকে, সেই জন্য এটাকে মেন সাবজেক্ট হিসাবে ধরবো। আর এটা যেহেতু মেন সাবজেক্ট তাই এটা যেহেতু প্লুরাল, মেন সাবজেক্ট প্লুরাল আছে, তো অতএব ভার্ব আমাদের প্লুরাল হবে। ক্লিয়ার? চলো, ইন দিল্লি মাই আঙ্কেল উইথ হিজ ডটার্স ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য ফাংশন। আচ্ছা দেখো উইথটা দেখো, উইথটা হচ্ছে এখানে ফ্রেজেস অফ এডিশন, ফ্রেজেস না বলে ওয়ার্ড অফ এডিশনও বলা যেতে পারে, যেহেতু ওয়ার্ড এটা একটা। তো যেহেতু এটা অ্যাড করছে দুটো জিনিসকে, কাকে কাকে অ্যাড করছে, মাই আঙ্কেলকে এবং তার ডটার্সকে। কিন্তু আমি এখানে জোর দিয়ে কাকে বোঝাতে চাইছি, জোর দিয়ে বোঝাতে চাইছি আমি আমার আঙ্কেলকে। তাহলে এইটা হয়ে গেল আমার মেন সাবজেক্ট, আর যেহেতু এটা আমার মেন সাবজেক্ট অথবা ভার্ব কার হিসেবে বসা উচিত, মাই আঙ্কেল উইথ হিজ ডটার্স। এসেছে আসলে কার কথা বলা হচ্ছে, সে তার মেয়েদেরকে নিয়ে এসছে, কে নিয়ে এসছে, তার যে আমার আঙ্কেল, আমার আঙ্কেল যখন নিয়ে এসছে, আমার আঙ্কেল এখানে কি, এটা সিঙ্গুলার, এটা যেহেতু সিঙ্গুলার অতএব ভার্ব কি হওয়া দরকার, সিঙ্গুলার হওয়া দরকার। তাহলে কি হবে, ওয়াজ। তাহলে কি হবে, ইন দিল্লি মাই আঙ্কেল উইথ হিজ ডটার্স ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্য ফাংশন। এখানে কিন্তু ডটার্স দেখে আমরা কিন্তু ওয়্যার লাগাবো না। ক্লিয়ার? আশা করছি এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। সো লেটস মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন। কি আছে, পেশেন্স অ্যাজ ওয়েল অ্যাজ হার্ড ওয়ার্ক। আর দেখো তোমাদের দেখে মনে হবে এটা ওয়ান, অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস এখানে একটা ওয়ান, দুই হয়ে গেল, অর্থাৎ এখানে আর হওয়া দরকার, কিন্তু তা না। আমরা কি বললাম যে মেন সাবজেক্ট আমরা এটাকে ধরি, এটা মেন সাব। তাহলে একই কালার হয়ে যাচ্ছে, তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। চলো, মেন সাবজেক্ট এটা, তাহলে কি হবে, পেশেন্স, পেশেন্স অর্থাৎ কি, পেশেন্স অর্থাৎ হচ্ছে ধৈর্য, অ্যাজ ওয়েল এস, ধৈর্য ছাড়াও কি হার্ড ওয়ার্ক অর্থাৎ কঠোর পরিশ্রম, এটা হচ্ছে আরেকটা। আর নেসেসারি হবে না, কারণ এখানে আর কেন হবে না, এমনিতে মনে হচ্ছে কিন্তু যে না দুটো জিনিস আছে আর হওয়া দরকার, কিন্তু এখানে আর হবে না, যেহেতু অ্যান্ড যদি থাকতো তাহলে আর হতো, কিন্তু এখানে অ্যান্ড নেই, এটা ফ্রেজেস অফ অ্যাডিশন আছে। অর্থাৎ পেশেন্স এই জিনিসটাকে মেন সাবজেক্ট হিসাবে ধরবো, আর এটা ধরলে পেশেন্স হচ্ছে সিঙ্গুলার, আর যেহেতু সিঙ্গুলার তাহলে কি হবে, ইজ নেসেসারি ফর সাকসেস। এম আই ক্লিয়ার? আশা করছি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে। সো লেটস মুভ টু দা নেক্সট কনসেপ্ট। নেক্সট কনসেপ্ট ইজ অ্যান্টিসিডেন্ট। চলো, অ্যান্টিসিডেন্ট কাকে বলে এটা আমরা শিখবো। তো অ্যান্টিসিডেন্ট শেখার আগে আমাদেরকে শিখতে হবে ক্লজ। পুরো ক্লজ শেখাবো না, চিন্তা নেই, যেটুকু দরকার শুধু সেইটুকু আমি এখন বলবো। দেখো ক্লজ, ক্লজ কাকে বলে, আচ্ছা ফ্রেজ আমি কি বললাম কাকে বলে, ফ্রেজ, ফ্রেজ হচ্ছে দুটো বা তার বেশি যদি ওয়ার্ড থাকে, ওয়ার্ড গুলোকে একসঙ্গে বলা হয় ফ্রেজ। কিন্তু এটাও তাই, ওয়ার্ড থাকবে, ওয়ার্ড গুলো সমষ্টিকে বলা হয় ক্লজ, বাট ক্লজ কি হবে, ক্লজে থাকতে হবে কি, সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব থাকবে। বুঝতে পেরেছো? ক্লজ হতে গেলে কিন্তু সাবজেক্ট এবং ভার্ব থাকতে হবে। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্স তোমরা হয়তো নাম শুনে থাকবে। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার কি, দেখো এখানে কি বসে, মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মেন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ যা বলবে, ঠিক আছে, তার সঙ্গে এখানে বসে লিঙ্কার। বাট এখানে আমরা কিন্তু রিলেটিভ প্রোনাউন বসাবো। এই ক্ষেত্রে আমরা শেখার জন্য এখন কিন্তু আমরা রিলেটিভ প্রোনাউন ইউজ করবো, ঠিক আছে। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন হলো, তারপরে কি হবে, সাব অর্ডিনেট, প্লাস কেন লিখলাম, সাব অর্ডিনেট ক্লজ। আচ্ছা দেখো এইখানে কি থাকবে, এই এই যে লিঙ্কার গুলো আছে এখানে কি কি বসতে পারে রিলেটিভ প্রোনাউন কোন গুলো, এই যে হু, হুম, হুইচ, দ্যাট, এগুলো হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। সো রিলেটিভ প্রোনাউনের আগে এই জায়গাটাতে একটা নাউন বা প্রোনাউন থাকবে, হয় একটা নাউন থাকবে বা একটা প্রোনাউন থাকবে। এই যে নাউন বা প্রোনাউন রয়েছে, এই নাউন বা প্রোনাউনটাকেই কিন্তু আমরা বলবো অ্যান্টিসিডেন্ট। সো
দ্য noun বা pronoun that is before the relative pronoun which that is called antecedent, and we will put verb according to the antecedent. অর্থাৎ আমরা যে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী এইখানে যে ভার্বটা বসবে সেটা কিন্তু হবে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী। অর্থাৎ অ্যান্টিসিডেন্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে, এবং অ্যান্টিসিডেন্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে। বুঝতে পেরেছো? দেখো উদাহরণ দিয়ে এটাকে ভালোভাবে আরো বোঝানোর চেষ্টা করি। দেখো কি আছে, ইট ইজ আই, এটা কি প্রিন্সিপাল ক্লজ। হু রিলেটিভ প্রোনাউন, ইজ রেসপন্সিবল, ঠিক আছে, এটা সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা এইখানে দেখো আমি কি বললাম, এই যে রিলেটিভ প্রোনাউন এর আগে যেটা রয়েছে এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। ওকে, সো আমাদের এখানে দেখো আগে সেন্টেন্সটা করি, ইট ইজ আই হু ইজ রেসপন্সিবল। শুনে তো মনে হচ্ছে না না ঠিকই আছে, বাট এটা কিন্তু ভুল আছে। কেন ভুল আছে দেখো, ইট ইজ আই, ঠিক আছে, আই, আই হিসাবে এখানে সাবজেক্ট, যেহেতু আই এখানে মেন সাবজেক্ট, অ্যান্টিসিডেন্ট এখানে মেন সাবজেক্ট, তাই এখানে কি বসা উচিত, আই হিসাবে ভার্ব বসা উচিত। ভাই আই এর পরে এখানে কিন্তু ইজ আছে, ইজটা কি এখানে হবে না, কারণ আই থাকলে তার জায়গায় কি বসে, অ্যাম বসে। সো ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল। আমি জানি শুনতে তোমাদের এটা খারাপ লাগছে, মনে হচ্ছে না না ইজটাই শুনতে ভালো লাগছিল, বাট এটাই হচ্ছে কি ঠিক, এখানে অ্যাম হবে। ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল, তার কারণ কি অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব বসে। এম আই ক্লিয়ার? দেখো আরেকবার ভালোভাবে তোমাদেরকে বোঝাই, দেখো বোঝার চেষ্টা করো কি আছে, যেটা রিলেটিভ প্রোনাউন আছে, রিলেটিভ প্রোনাউনের আগে কিন্তু কি বসে, যে নাউন বা প্রোনাউন বসে তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব বসে। আর একটা জিনিস খেয়াল রাখবে, প্রত্যেকটার কিন্তু একটা করে কিন্তু সাবজেক্ট থাকবে এবং তার সঙ্গে একটা ভার্ব থাকবে। যদি সাবজেক্ট ভার্ব না থাকে তাহলে জানবে কিছু গন্ডগোল আছে, আমাকে সাবজেক্ট আর তার অনুযায়ী ভার্ব কিন্তু বসাতে হবে। ক্লিয়ার? ইট ইজ, দেখো ইট এটা সাবজেক্ট এটা ভার্ব, ঠিক আছে, আয়ের সঙ্গে কি হয়ে গেল, ইজ, তাহলে সাবজেক্ট ভার্ব কমপ্লিট হয়ে গেল। বুঝতে পেরেছো? আশা করছি ক্লিয়ার হয়েছে। দেখো এইবার পরেরটাতে আসা যাক, কি আছে, ইট ইজ ওয়ান অফ হিজ বুকস, এটা হচ্ছে তার বইগুলোর মধ্যে একটা, হুইচ ইজ অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট, যেটা হচ্ছে অ্যাভেলেবেল আছে কোথায়, মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল আছে। অর্থাৎ যদি দেখি ইট ইজ ওয়ান অফ হিজ বুকস, হুইচ, এইখানটা তাকে দেখবো, হুইচ রিলেটিভ প্রোনাউন, তার আগেই কি থাকবে, অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট, আর যেহেতু এখানে অ্যান্টিসিডেন্ট আছে, অ্যান্টিসিডেন্ট অনুযায়ী এখানে কি বসার কথা, ভার্ব বসার কথা, বাট এখানে কিন্তু নেই। তাহলে কি হওয়ার কথা, বুকস, বুকস কি প্লুরাল, সো উই শুড ইউজ আর, আমরা কি ব্যবহার করব, আর, এখানে কিন্তু ইজ ব্যবহার হবে না। কারণটা বোঝাতে পারলাম, তার কারণ কি অ্যান্টিসিডেন্ট এখানে কি আছে, অ্যান্টিসিডেন্ট এখানে আমার প্লুরাল আছে, সো দ্য ভার্ব উইল ফলো দ্য অ্যান্টিসিডেন্ট এন্ড ইট শুড বি প্লুরাল। বুঝতে পেরেছো? এইবার দেখো নেক্সট কনসেপ্টে আসা যাক। তো হোয়াট ইজ দ্য নেক্সট কনসেপ্ট, দেখো নেক্সট কনসেপ্ট হচ্ছে অ্যান্টিসিডেন্ট। সো এইটাও কিন্তু অ্যান্টিসিডেন্ট, কিন্তু এটা কেস টু। কেস টু কি, কেস টু হচ্ছে দেখো, যদি মেন ক্লজ, আমি মেন ক্লজ বললাম, এখানে মেন ক্লজ, এই মেন ক্লজের মধ্যে যদি এখানে অনলি শব্দটা থাকে তাহলে তোমার কোনো অ্যান্টিসিডেন্ট ফলো করার দরকার নেই, সবসময় ভার্ব সিঙ্গুলার হবে। বুঝাতে পারলাম? এটাকে এইটা যদি মডিফায়ার হিসাবে অনলি থাকে, ঠিক আছে, এটা মডিফায়ার হিসাবে কাজ করছে, আর এই মডিফায়ার যদি অনলিটা কোনো সেন্টেন্সের মধ্যে থাকে অর্থাৎ মেন ক্লজের মধ্যে থাকে তাহলে কিন্তু ভার্ব কি হবে, সবসময় সিঙ্গুলার হবে। এম আই ক্লিয়ার? দেখো উদাহরণ সাহায্যে আরো ভালো করে বুঝে নাও, কি আছে, দিস ইজ অনলি ওয়ান অফ হিজ বুকস। দেখো আমি পেয়ে গেলাম কি, অনলি, অনলি যখন পেয়ে গেলাম, এটা কি আছে, এই ক্লজটাকে বলা হয় মেন ক্লজ, আগে সবসময় কিন্তু মেন ক্লজ থাকে না, ঠিক আছে। এখানে দেখো দিস ইজ অনলি ওয়ান অফ হিজ বুকস হুইচ আর অ্যাভেলেবল ইন দা অ্যাভেলেবল অনলাইন। দেখো দিস ইজ অনলি ওয়ান অফ হিজ বুকস, তুমি ক্লজ নিয়ে বেশি চিন্তা করো না, ক্লজটাকে আমি পুরো ভেঙে তোমাদেরকে বোঝাবো, এখন শুধুমাত্র এইটুকু যেটুকু আমি বোঝাচ্ছি সেইটুকুই বোঝো, সেটুকু ভালো করে দেখো। দেখো যদি অনলি চলে আসে, অনলি থাকলে এখানে হুইচ আর হবে না, হুইচ ইজ হবে, বাস, নো প্রবলেম, অনলি ইজ ইকাল টু সিঙ্গুলার, ওকে, সিঙ্গুলার ভার্ব, ওকে, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু ইউ। সো আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এই যে দেখছো না, এই পরের সেন্টেন্সটা অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটা, সেটা কিন্তু সবসময় অ্যাডজেক্টিভ হয়। চলো পরের
কনসেপ্টে এটা বোঝা, ভালো করে বোঝাই। দেখো, সাবঅর্ডিনেট ক্লজ অ্যাজ অ্যাডজেক্টিভ, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ কি হয়, অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়। কিভাবে, চলো এটা বোঝা যাক। দেখো, এই যে আমরা লিখলাম মেন ক্লজ, এখানে অ্যান্টিসিডেন্ট আছে, এ লিখে দিচ্ছি আমি অ্যান্টিসিডেন্ট। এখানে যেটা সাবঅর্ডিনেট ক্লজ, ওকে, সাবঅর্ডিনেট ক্লজটা এই অ্যান্টিসিডেন্টটা সম্বন্ধেই কিছু না কিছু বলে। তাহলে এই যে অ্যান্টিসিডেন্ট যেটা রয়েছে, সেটা সাবঅর্ডিনেট ক্লজটা অ্যান্টিসিডেন্ট সম্পর্কেই কিছু না কিছু বলে, অর্থাৎ এক্সট্রা ইনফরমেশন দেয়। আর যেহেতু এক্সট্রা ইনফরমেশন দেয়, তার জন্য এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। এটাকে রিলেটিভ ক্লজ বলে বা অ্যাডজেক্টিভ ক্লজ বলে। আচ্ছা, এটাকে কি বলা হয়, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। বুঝতে পেরেছো? সাবঅর্ডিনেট ক্লজ তো বটেই, বাট এটাকে আরেকটা নাম আছে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝতে পেরেছো? তাহলে এখানে যে অ্যান্টিসিডেন্ট সেটা কিন্তু ঠিক থাকতে হবে, তবেই তো এটা ডিফাইন করবে। চলো আমি এক্সাম্পলের সাহায্যে এটা ভালো করে বোঝাচ্ছি। দেখো, হি কিলড এ ডগ উইথ এ স্টোন হুইচ ওয়াজ রেবিস ইনফেক্টেড। দেখো, হি কিলড এ ডগ, সে একটা কুকুরকে মেরেছে, উইথ এ স্টোন, একটা পাথর দিয়ে, হুইচ রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের আগে, অর্থাৎ এখানে স্টোনটা কিন্তু আমার, এ স্টোন এটা কিন্তু আমার অ্যান্টিসিডেন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, যদি এটা অ্যান্টিসিডেন্ট হয়, আমি মানলাম ঠিক আছে এটা অ্যান্টিসিডেন্ট হলো, বেশ। এখানে দেখো ভার্ব ওয়াজ, ঠিক আছে, স্টোন, এ স্টোন, ওয়াজ, কোনো প্রবলেম নেই। বাট দেখো, ওয়াজ রেবিস ইনফেক্টেড। আচ্ছা, তোমরা ভেবে বলো তো, কোনোদিন পাথর, পাথর অর্থাৎ স্টোন কোনোদিন রেবিস ইনফেক্টেড হতে পারে? তোমাদের কি মনে হয়? নিশ্চয়ই পারে না। তাহলে কিন্তু এখানে তাহলে কি, এটা ভুল আছে, এই সেন্টেন্সটা আমার ভুল আছে, এখানে স্টোনটা থাকার কথা নয়, এখানে আমাকে ডগটা থাকা দরকার, ডগটা রেবিস ইনফেক্টেড হতে পারে। তো এটা ঠিক কিভাবে করবো, এটা তোমাদের কিন্তু একটা জিনিস মনে রাখবে, মেন ক্লজের কোনো জিনিস কিন্তু আমরা তুলে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে রাখতে পারি না। দেখো বাক্যটা দেখো, হি কিল্ড এ ডগ উইথ এ স্টোন, বাক্যটা কিন্তু এখানে শেষ, এটা মেন ক্লজ, বাট আমি মেন ক্লজের জিনিসকে আমি তুলে যদি আমি বলে দিই যে হি কিল্ড এ ডগ হুইচ ওয়াজ রেবিস ইনফেক্টেড উইথ এ স্টোন, বলা যাবে না। কারণ কি, তার কারণ হচ্ছে এটা হচ্ছে আমার মেন ক্লজ, মেন ক্লজের পার্ট, আর মেন ক্লজের পার্টকে আমরা সাবঅর্ডিনেট ক্লজে ইউজ করবো না। তো ঠিক কিভাবে করবো, দেখো এটা ঠিক করার নিয়ম হচ্ছে, এই যে অংশটা উইথ এ স্টোন, এটাকে সামনে নিয়ে চলে আসবো, উইথ এ স্টোন, কমা দিয়ে দেবে একটা, হি কিল্ড এ ডগ, এইবার লিখবে হুইচ ওয়াজ রেবিস ইনফেক্টেড, হুইচ ওয়াজ রেবিস ইনফেক্টেড। আশা করছি বুঝতে পেরেছে। দেখো এখানে কিভাবে হলো এবার ঠিক এটা, হুইচ, হুইচ কি, রিলেটিভ প্রোনাউন, তার আগে এ, ডগ, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, এ লিখছি আমি, অ্যান্টিসিডেন্টের এটা কি হয়ে গেল, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটা কাকে ডিফাইন করছে, দেখো ডগটাকে এবার কিন্তু ডিফাইন করছে, ওয়াজ রেবিস ইনফেক্টেড, অর্থাৎ এখানে কিন্তু ডগটা যেহেতু আমার এখানে রেবিস ইনফেক্টেড হতে পারে, তাই এখানে আমার কিন্তু কোনো প্রবলেম নেই। আশা করছি ক্লিয়ার এটা। সো লেটস মুভ টু দ্য নেক্সট এক্সাম্পল। আই গেভ মাই ফ্রেন্ড এ গিফট, আমি আমার বন্ধুকে একটা গিফট দিয়েছি, হু লিভস ইন ইউএসএ। আচ্ছা তুমি একবার ভেবে বলো, গিফট, এখানে আগে দেখো, এটা রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের আগে কি বললাম আমি, অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট অনুযায়ী কি বসে, সাবঅর্ডিনেট ক্লজ বসে, ডিফাইন করে। তো সাবঅর্ডিনেট ক্লজ এখানে একবার ভেবে দেখো তুমি, যে সেন্টেন্সটাতে আমি যদি বলি এ গিফট হু লিভস ইন দ্য ইউএসএ, এটা কি ঠিক? তুমি ভাবো একবার, একটা গিফট ইউএসএ তে বাস করে, এটা তো ঠিক নয় না। তো এখানে অ্যান্টিসিডেন্ট আমার ভুল আছে, সো অ্যান্টিসিডেন্ট আমি এখানে এই গিফট ইউজ করতেই পারি না। তো বাক্যটাকে ঠিক করার জন্য আমরা কি করব, দেখো এখানে কি করব, আই গেভ এ গিফট টু মাই ফ্রেন্ড, তারপরে লিখলাম হু লিভস ইন দা ইউএসএ। আশা করছি এটা ক্লিয়ার হয়েছে তোমাদের। দেখো, আই গেভ এ গিফট টু মাই ফ্রেন্ড, দেখো হু, হু হচ্ছে কি, হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর পি রিলেটিভ প্রোনাউন। এখানে দেখো মাই ফ্রেন্ড অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট অনুযায়ী দেখো লিভস ইন ইউএস, অর্থাৎ মাই ফ্রেন্ড ইউএসএ তে বাস করতে পারে। আর দেখো ফ্রেন্ড আছে, তার সেই অনুযায়ী অ্যান্টিসিডেন্ট অনুযায়ী কিন্তু এখানে ভার্ব বসেছে, তাই এখানে কোনো প্রবলেম নেই। আশা করছি তোমার এটা ক্লিয়ার হয়েছে। সো লেটস মুভ টু দ্য নেক্সট এক্সাম্পল। আই এট ব্রেকফাস্ট ইন এ হোটেল হুইচ ওয়াজ ডিলিশিয়াস,
এখানে তুমি নিজেই বুঝতে পারবে রিলেটিভ প্রোনাউন, তার আগে হোটেল এ হোটেল। আচ্ছা তোমরা ভেবে বলো, এটা যদি অ্যান্টিসিডেন্ট হয় তাহলে তারপরে এখানে যে ওয়াজ ডিলিসিয়াস, একটা হোটেল ছিল খুব সুস্বাদু, ক্যান ইট বি পসিবল? এটা কি হতে পারে? হোটেলটা তুমি খেয়ে দেখেছো যেটা ডিলিসিয়াস? হতে পারে না তো। তাহলে এখানে অ্যান্টিসিডেন্টের প্রবলেম আছে। তো যেহেতু অ্যান্টিসিডেন্টের প্রবলেম আছে, এখানে হোটেল আমরা ইউজ করতে পারি না। সো বাক্যটা যদি আমি ঠিক করতে চাই, কিভাবে ঠিক করব? দেখো, বাক্যটা ঠিক হবে ইন এ হোটেল, অর্থাৎ ইন এ হোটেল, কমা দেবে আই এট বা আই হ্যাড, তাও বলতে পারো, ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট, তারপরে লিখবে কি, হুইচ ওয়াজ ডেলিসিয়াস। আচ্ছা বোঝাতে পারলাম? দেখো, হুইচ রিলেটিভ প্রোনাউন, তার আগে ব্রেকফাস্ট অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ওয়াজ ডিলিসিয়াস, ওয়াজ ভার্ব ঠিক আছে, ব্রেকফাস্টের সঙ্গে ওয়াজ বসানো যেতে পারে, আর ওয়াজ ডিলিসিয়াস হয়ে গেল আমার এখানে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করলো। অর্থাৎ বাক্যটা আমার কিন্তু ঠিক আছে। এবার আশা করছি এটা তোমাকে বোঝাতে পেরেছি। যদি কোনো প্রবলেম থাকে, ইফ ইউ হ্যাভ এনি কোয়ারি দেন প্লিজ রাইট ডাউন অন দ্য কমেন্ট সেকশন। ওকে, আই উইল এক্সপ্লেন I will explain that topic in the next video. So let's move to the next concept. চলো নেক্সট কনসেপ্টে যাওয়া যায়। দেখো কি আছে নেক্সট কনসেপ্ট, কাউন্ট দা আর্টিকেল, অর্থাৎ আর্টিকেল গোনো। আর্টিকেল গোনো, তাহলেই কিন্তু বুঝতে পারবে এখানে কনসেপ্টটা কি। অর্থাৎ কি, দেখো, যদি কোনো বাক্যে, ধরো এরকম ভাবে আমি কোনো জিনিস লিখলাম, এখানে একটা আর্টিকেল লিখলাম, প্লাস এখানে একটা নাউন লিখলাম, প্লাস এখানে আরেকটা আর্টিকেল লিখলাম, প্লাস এখানে আরেকটা নাউন লিখলাম। আচ্ছা আরেকবার ধরে লিখলাম, এখানে একটা আর্টিকেল লিখলাম, প্লাস এখানে একটা নাউন লিখলাম। আচ্ছা এখানে তোমার অ্যান্ড একটা যোগ করে দিও, আর্টিকেল প্লাস নাউন প্লাস অ্যান্ড প্লাস আর্টিকেল। সরি আমি মুখে মুছে আরেকবার ভালো করে লিখে দিই। চলো, যদি এরকম থাকে নাউন প্লাস অ্যান্ড প্লাস আবার আর্টিকেল প্লাস আবার যদি এখানে নাউন থাকে, তাহলে এরকম একটা স্ট্রাকচার হতে পারে, আর্টিকেল প্লাস নাউন প্লাস অ্যান্ড প্লাস নাউন, এরকম একটা স্ট্রাকচার হতে পারে। বুঝতে পেরেছো? আর্টিকেল প্লাস নাউন প্লাস অ্যান্ড প্লাস আর্টিকেল প্লাস নাউন, অর্থাৎ কি, দেখো এইখানে আর্টিকেল কটা আছে, প্রথমটাতে দেখো একটা আর্টিকেল, অন্য কালি ব্যবহার করি বুঝতে সুবিধা হবে, দাঁড়াও। এইখানে দেখো আর্টিকেল কটা আছে, একটা, এখানে এক, এখানে আর্টিকেল কটা, এখানে একটা প্লাস এখানে একটা, দুটো, দুটো আর্টিকেল, আর্টিকেল দুটো, দেখো টু আর্টিকেলস প্লুরাল, অর্থাৎ এইরকম স্ট্রাকচার থাকলে এটা হয়ে যাবে প্লুরাল। আচ্ছা এখানে আর্টিকেল দেখো একটা আছে, আর এখানে আর কোনো আর্টিকেল নেই, এখানে নাউন দুটো আছে বাট আর্টিকেল একটা আছে, এটা হয়ে যাবে সিঙ্গুলার। আচ্ছা এটা কেন হয়, দেখো, আর্টিকেল যদি থাকে, দুটো আর্টিকেল অর্থাৎ দুটো লোকের কথা বলা হচ্ছে এখানে, অর্থাৎ যেহেতু দুটো আছে অর্থাৎ টু পার্সনের কথা, পার্সনস বলতে পারি, টু টু পিপল, পার্সনস, পার্সনস এর কথা বলা হচ্ছে। এখানে ওয়ান পার্সনের কথা বলা হচ্ছে। আচ্ছা আমি যদি বলি দা, আচ্ছা আমি যদি বলি দ্য ম্যানেজার অ্যান্ড কোচ। আচ্ছা আমি যদি বলি এরকম দ্য ম্যানেজার অ্যান্ড কোচ, অর্থাৎ দেখো এখানে আমি দা একবার ইউজ করেছি, দা কিন্তু আমি একবার ইউজ করেছি। সো যেহেতু আর্টিকেল একটাই আছে, অর্থাৎ যে লোকটা ম্যানেজার সেই কোচ, অর্থাৎ ম্যানেজার এবং কোচ আলাদা আলাদা লোক নয়, তার কাছে দুটো দায়িত্ব আছে, সে ম্যানেজারও এবং তার সঙ্গে তিনি কোচও। সো ক্লিয়ার? সো যদি এরকম একটা থাকে, অর্থাৎ এখানে তাহলে কি হিসাবে হবে, এটা সিঙ্গুলার। ওকে, এটা সিঙ্গুলার। কিন্তু যদি আমি এখানে বলে দিতাম দা ম্যানেজার অ্যান্ড দা কোচ, তাহলে কি হয়ে যাবে, দা ম্যানেজার এবং দা কোচ যদি বলে দিই, তাহলে এটা কিন্তু হয়ে যাবে কি, দেখো দুটো হয়ে গেল। এখানে দা দেখো দুবার ব্যবহার করেছি, দা কিন্তু আমরা, এই দেখো একটা দা, এখানে একটা দা, দুটো হয়ে গেল। সো এখানে দুটো যেহেতু আর্টিকেল ব্যবহার করা হয়েছে, এটা হয়ে যাবে প্লুরাল, অর্থাৎ এখানে ম্যানেজার আলাদা লোক, কোচ আলাদা লোক। আশা করছি এটা বোঝাতে পেরেছি তোমাদেরকে। সো লেটস মুভ টু দ্য কোশ্চেন অর দ্য এক্সাম্পল। ওকে, সো লেটস অ্যান্সার। The director and producer of this movie dash coming today, বলছে কি, ডাইরেক্টর এবং প্রডিউসার অফ দিস মুভি, এই মুভিটার ডাইরেক্টর এবং প্রডিউসার। দেখো এখানে কটা আর্টিকেল আছে, দা একটাই আছে, এখানে ডাইরেক্টর প্রডিউসার তাহলে একজন লোক, এই পুরোটা হয়ে গেল আমার তাহলে কি, সিঙ্গুলার। তো এটা যদি সিঙ্গুলার হয় অফ দিস মুভি,
আচ্ছা, এখানে পার্টিটিভও আছে, দেখো এটা সিঙ্গুলার একটা নাউন, অফ দিস মুভি এটা নাউন, পুরোটা একটা নাউন ওয়ান, এটা নাউন টু। আর এখানে সিঙ্গুলার এই হিসাবে আমার কিন্তু এখানে কি বসবে, ভার্ব বসবে। সিঙ্গুলার তাই নাউন ওয়ান হিসাবে আমাদের এখানে ভার্ব বসবে। নাউন ওয়ানটা কি হয়ে গেল, দেখো প্রডিউসার এবং ডাইরেক্টর একজনই, তাই তো সিঙ্গুলার হলো, অর্থাৎ এখানে হয়ে যাবে ইজ কামিং টুডে। বুঝেছো? অর্থাৎ এখানে এটা আমার সিঙ্গুলার হিসাবে, তাই সিঙ্গুলার ভার্ব বসবে। Am I clear? So let's move to the next question. The teacher and the principal has called your parents. বলছে the teacher, দেখো একজন, এই যে একটা, দেখো একটা আছে, the principal দেখো দুটো আছে, দুটো আর্টিকেল আছে। তাহলে টিচার একজন আলাদা লোক, প্রিন্সিপাল একজন আলাদা লোক। তাহলে এখানে দেখো এটা কি, পুরোটা কি হয়ে গেল, তাহলে প্লুরাল হিসাবে ধরবো আমরা এটাকে। আর প্লুরাল হলে প্লুরাল ভার্ব বসবে। হ্যাজ সিঙ্গুলার ভার্ব আমরা সবাই জানি, এখানে কি বসবে, হ্যাভ। তাহলে কি হবে, দ্য টিচার এন্ড দ্য প্রিন্সিপাল হ্যাভ কল্ড ইওর প্যারেন্টস। হ্যাভ হবে, বুঝতে পেরেছো? অর্থাৎ এখানে প্লুরাল ভার্ব বসবে, যেহেতু দুটো আছে, দা দুবার ইউজ হয়েছে। এম আই ক্লিয়ার? সো লেটস মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন। আই মেট রাজুস মাদার। আমি রাজুর মায়ের সঙ্গে, বা আমি রাজুর মায়ের সঙ্গে সাক্ষাৎ করলাম বা দেখা করলাম, তাই তো? হু ইজ এ সায়েন্টিস্ট অ্যান্ড এ টিচার। দেখো এখানে একবার এ লাগাচ্ছি, এখানে একবার এ লাগাচ্ছি, অর্থাৎ দুটো আর্টিকেল লাগাচ্ছি। দুটো যদি আর্টিকেল লাগাই তাহলে দুটো মানুষের জন্য বলছি। কিন্তু তুমি বলো রাজুস মাদার, রাজুস মাদার তো একজন, রাজুর মা তো একজন। তাহলে আমি রাজুর মায়ের সঙ্গে, আর তার সম্বন্ধে বলা হচ্ছে হু ইজ এ সায়েন্টিস্ট, তিনি সায়েন্টিস্ট বটেন, এবং একজন টিচার, আলাদা লোক হয়ে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু আমি এখানে এই এটা ইউজ করতে পারবো না। বুঝতে পেরেছো? কারণ কি, একটাই আর্টিকেল হবে, তার মানে আমি বলতে চাইছি সায়েন্টিস্টও বটেন উনি এবং টিচারও, অর্থাৎ তিনি সায়েন্টিস্ট হিসাবে তিনি কাজও করেন, তার সঙ্গে কোনো একটা হয়তো কলেজে বা কোনো জায়গায় একজন টিচার, স্কুলে বা কলেজে কোনো জায়গায় হয়তো তিনি টিচিং, মানে অর্থাৎ যে সায়েন্টিস্ট হিসাবে তার যে জ্ঞানগুলো সেগুলো তিনি টিচার টিচার হিসাবে কাজে লাগান, অর্থাৎ তিনি টিচিং করেন। ক্লিয়ার? অর্থাৎ একসঙ্গে তিনি সাইমালটেনিয়াসলি সায়েন্টিস্টও এবং টিচারও। আমি যদি এখানে দুটো এ লাগিয়ে দিই, অর্থাৎ আর্টিকেল দুবার লাগিয়ে দিই, তাহলে কিন্তু এটা আমাদের কিন্তু ভুল হয়ে যাবে। বুঝতে পেরেছো? অর্থাৎ রাজুর মা যেহেতু একজন, তাই দুটোই আমরা ব্যবহার করতে পারবো না। আশা করছি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। সো লেটস মুভ টু দ্য নেক্সট। ওকে, কাউন্ট দ্য আর্টিকেল, অর্থাৎ আমরা আর্টিকেল আবার গুনবো, কিন্তু এইবার কিভাবে, দেখো এখানে কিন্তু আমাদের অ্যাডজেক্টিভও সঙ্গে থাকবে। অর্থাৎ দেখো এ রেড কার অ্যান্ড এ হোয়াইট। আচ্ছা, এর আগে একটা কনসেপ্ট তোমরা নিশ্চয়ই জানো, যে উই ক্যান নট, উই ক্যান নট বা উই কান্ট ইউজ সেম নাউন টুয়াইস ইন এ সেন্টেন্স। একটা সেন্টেন্সে একটা নাউনকে আমরা কিন্তু দুবার ব্যবহার করব না। রিপিটেশনের এটা কিন্তু এরর হয়ে যাবে, অর্থাৎ বারবার ব্যবহার করলে এটা কিন্তু রিপিটেশন হবে, এবং রিপিটেশন হলে এটা কিন্তু এররে পরিণত হবে। আর এরর আমরা চাই না, তাই দুবার আমরা এই যে কার, এ রেড কার অ্যান্ড এ হোয়াইট কার আর পার্কড আউটসাইড, এটা কিন্তু আমরা করতে পারবো না। তো কিভাবে ঠিক করব, দেখো দেখো এখানে কি আছে, এ আছে একবার, এ আছে দুবার, অর্থাৎ আর্টিকেল একবার আছে, আর্টিকেল দুবার আছে, দুটো আর্টিকেল আছে, অর্থাৎ এটা কিন্তু প্লুরাল হওয়ার কথা। তো প্লুরাল এখানে আর ঠিকই আছে, বাট এখানে আমরা কিন্তু এই কারটাকে ব্যবহার করতে পারবো না, অর্থাৎ দুবার যদি আমরা একই নাউন ব্যবহার করি তাহলে কিন্তু এটা এরর হয়ে যাবে। সো এ রেড অ্যান্ড এ হোয়াইট কার আর পার্কস। দেখো তোমাদের মনে হবে এখানে যে কার লিখলাম, হোয়াইট কার। আচ্ছা দেখো তুমি ভালো করে ভাবো, এ রেড কার, এ রেড ছিল, বাট এখানে এ, আচ্ছা তোমাদের যখন ম্যাথ করো, ধরো এখানে 2x প্লাস এক্স আছে, এটাকে আমরা কি করি, এখানে এক্স কমন নিয়ে নিই, 2 + 1 করে দিই, তাই তো? এটা যোগ করলেই হয়ে যেত, এক্স স্কোয়ার লিখলাম ধরো। তাহলে কি করব, এক্স কমন নিয়ে এখানে 2 হয়ে যাবে, আর এখানে এক্স থেকে যাবে, কমন নিই তো আমরা। সেই রকমই কি হয়, যখন অ্যান্ড ইউজ করি, এই যে অ্যান্ড যখন আমরা ইউজ করি, অ্যান্ড হিসাবে আমাদের কমন হয়ে যায়। সো এ রেড অ্যান্ড এ হোয়াইট কার, অর্থাৎ একটা কার, এখানে আমরা কিন্তু দুটো কারই বলছি। এখানে দেখো তোমার দেখে মনে হবে এখানে সিঙ্গেল একটা কারের কথা বলা হয়েছে, রেড হোয়াইট না, যেহেতু এখানে রেড হোয়াইট আলাদা আলাদা রং হতে পারে, হয়তো তুমি বলছো না একটা গাড়িরই দুরকম রং আছে, রেড এবং হোয়াইট দুরকমই আছে, কারটা পার্ক আছে, তো এখানে সিঙ্গুলার হওয়ার কথা, কিন্তু তা না। তার কারণ, তা কেন নয়, তা না হওয়ার কারণ এই যে কাউন্ট দ্য আর্টিকেল, অর্থাৎ একটা আর্টিকেল এখানে ইউজ হয়েছে আর একটা আর্টিকেল এখানে ইউজ হয়েছে। সো বাক্যটার কিন্তু এই যে পুরোটাই কিন্তু আমার প্লুরাল হিসাবে কাউন্ট হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। Okay, so this whole phrase will be counted as plural because there are two cars, but we cannot use the plural form of cars in this sentence. তার কারণ কি, আমি বলছি এ যেহেতু এখানে ইউজ করে দিয়েছি, তাই এখানে কারই থাকতে হবে।
এখানে এ আছে রেড, এখানে কারই বটে, বাট কার যেহেতু বটে হয়, কিন্তু এই যে অ্যান্ড এর জন্য কিন্তু এটা কমন নিয়ে নিলাম আমরা কারটা, সেই জন্য এটা একবার ইউজ করলাম, দুবার আর কার ইউজ করবো না। আর এই যে আরটা আমার এখানে যেহেতু প্লুরাল, এটা তো প্লুরাল হিসাবে আর ঠিকই আছে, তো বাকিটা ঠিক আছে। ক্লিয়ার? দেখো এখানে বললাম এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যাট আর সিটিং আউটসাইড, তাই তো ঠিকই আছে নাকি? গোনো, কি গুনবে? আর্টিকেল গুনবে, তো আর্টিকেল গোনো। এ একটা, দেখো তো আর্টিকেল নেই। সো এইখানে আমাদের বুঝে নিতে হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যাট, একটাই ক্যাট, তার রং ব্ল্যাকও এবং হোয়াইটও। ক্লিয়ার? অর্থাৎ একটা ক্যাট ব্ল্যাক এবং হোয়াইট দুটোই। সো এখানে কিন্তু আর ইউজ হবে না, যেহেতু একটাই কি আছে, আর্টিকেল আছে, তার জন্য এখানে কিন্তু আমরা ইজ ইউজ করব। এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যাট ইজ সিটিং আউটসাইড। Am I clear? If you have any doubt, then let me know. Okay, and please watch till the end. And যদি পারো তাহলে এই যে নাউনের যে আগে ভিডিওগুলো প্লিজ কমপ্লিট করো, তাহলে তোমাদের কিন্তু বুঝতে আরো অনেক সহজ হয়ে যাবে। গ্রামারটা আমি কিন্তু পুরোপুরি একটা সিকোয়েন্স মেনে আস্তে 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 সমস্ত জিনিস কমপ্লিট করব এখানে। হয়তো হ্যাঁ টাইম লাগবে কিছুটা, বাট আমি কমপ্লিট কিন্তু পুরোটাই করব। তাই তোমাদের কোনো চিন্তা নেই যে না এই তো প্রথমে কিছু ভিডিও দিয়ে তারপরে হয়তো আমি কোনো কোর্স বা কিছু ওসব না, সব কিন্তু এইখানে না, এই ইউটিউবের মধ্যে সমস্ত কিছু আমি কিন্তু ফ্রিতে প্রোভাইড করবো, কোনো চিন্তা নাই, তোমরা শুধু দেখে যাও। সো লেটস মুভ টু দা নেক্সট কনসেপ্ট। এবার দেখো কাউন্ট দ্য পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ কাকে বলে আগের দিন কিন্তু আমরা বুঝিয়েছিলাম, চলো বুঝে তো ছিলাম, চলো আবার বুঝে নি কি কি হবে। দেখো মাই, তারপর হয় আওয়ার, হিজ, হার, ইয়োর, তারপরে দেয়ার, ইটস। এগুলো কি? এগুলো হচ্ছে আমার পজেসিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা এগুলো পজেসিভ অ্যাডজেক্টিভ কেন হয় সেটা কিন্তু আমরা প্রোনাউনে শিখবো। এখন এইটুকু জানো যে মাই, আওয়ার, হিজ, হার, ইয়োর, দেয়ার, ইটস এগুলো কিন্তু আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ হয়, এগুলো কিন্তু প্রোনাউন নয়। প্রোনাউনের চ্যাপ্টারে আমরা পড়বো, বাট এগুলো প্রোনাউন নয়। কেন প্রোনাউন নয় সেটাও আমরা শিখবো। তো এখন এইটুকু জানলে দেখো, এবার যদি দেখো আবার সেম কনসেপ্ট, দুটো পজেসিভ অ্যাডজেক্টিভ যদি দুটো থাকে তাহলে কি হবে? প্লুরাল। আচ্ছা যদি পজেসিভ অ্যাডজেক্টিভ একবারই থাকে তাহলে এটা হবে সিঙ্গুলার। বুঝতে পেরেছো? পজেসিভ অ্যাডজেক্টিভ সেম কনসেপ্ট, যেমন কনসেপ্ট আর্টিকেলে করলে সেম কনসেপ্ট এখানে যদি থাকে। দেখো হিজ, এটা পজেসিভ অ্যাডজেক্টিভ। টিচার অ্যান্ড কোচ, দেখো একবারই পজেসিভ অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে, যেহেতু একবার ইউজ হয়েছে তাই এই যে টিচার এবং কোচ এই দুজনই কিন্তু সেম লোক। হিজ টিচার অ্যান্ড কোচ, একজন লোকই ওর টিচার এবং কোচ। সো এখানে আমি ধরো এখানে যদি বলি ওয়াজ আর ওয়্যার বসাতে, কোনটা বসাবে? হিজ টিচার অ্যান্ড কোচ ওয়াজ অ্যাংরি উইথ হিম না ওয়ার অ্যাংরি? দেখো একটাই কি আছে পজিটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা সিঙ্গুলার। আর সিঙ্গুলার হলে এখানে সিঙ্গুলার ভার্ব অর্থাৎ ওয়াজ বসবে। ক্লিয়ার? সো লেটস মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন। দেখো হিজ টিচার অ্যান্ড হিজ কোচ। দেখো হিজ টিচার, হিজ কোচ। হিজ কবার ব্যবহার হয়েছে? দুবার। দুবার ব্যবহার হয়েছে, অর্থাৎ টিচার একজন আলাদা লোক, কোচ একজন আলাদা লোক। অর্থাৎ এখানে দেখো দুজনের কথা বলা হয়েছে, অর্থাৎ এটা কি হয়ে গেল? দিস ইজ কনসিডার্ড অ্যাজ প্লুরাল। হয় প্লুরাল বিকজ এখানে টিচারও আলাদা লোক, কোচও আলাদা লোক। সো উই হ্যাভ টু ইউজ প্লুরাল ভার্ব হিয়ার। এখানে যদি আমি বলি ওয়াজ আর ওয়্যার এর মধ্যে, এখানে কিন্তু আমি চুজ করব ওয়্যার। বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার টু ইউ? ইফ ইউ হ্যাভ এনি ডাউট দেন লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশনস। ওকে চলো আরেকটা কেস কিন্তু আমরা শিখে নেবো আজকে, সেটা হচ্ছে হাইপোথেটিক্যাল কেস। হোয়াট ডু ইউ মিন বাই হাইপোথেটিক্যাল? হাইপোথেটিক্যাল অর্থাৎ হচ্ছে ইমাজিনারি। দিস ইজ ইমাজিনারি। হোয়াট ইজ ইমাজিনারি? অর্থাৎ যে জিনিসগুলো হওয়ার সম্ভাবনা নেই, বাট আমরা কল্পনায় সেটাকে সত্য বলে মেনে নিই, সেটাকে বলা হয় হাইপোথেটিক্যাল কেস। তো হাইপোথেটিক্যাল কেসের ক্ষেত্রে দেখো কি কি থাকবে, এই যে ইফ, অ্যাস ইফ, ইন কেস, প্রোভাইডেড দ্যাট, গিভেন দ্যাট, এক্সেট্রা। এইগুলো যদি থাকে, এইগুলো যদি বাক্য শুরু হওয়ার সময় বা বাক্যের মধ্যে এইগুলো যদি থাকে, তাহলে কিন্তু আমরা এটাকে ইমাজিনারি বা হাইপোথেটিক্যাল কেস হিসাবে, যখন কন্ডিশনাল পড়বো তখন তো পুরো ভালোভাবে জানবো। এখন এইটুকু জানো কি, যে এটা ইমাজিনারি যদি কেস হয়, যেন হঠাৎ, অর্থাৎ কি মানে এটা হওয়ার চান্স নেই, তখন তখন কি করি আমরা? সিঙ্গুলারের সঙ্গে ওয়্যার বসাই এবং প্লুরালের সঙ্গে হ্যাড বিন বসাই।
অ্যাম আই ক্লিয়ার? আমরা কি করি, সিঙ্গুলারের সঙ্গে ওয়্যার বসাই এবং প্লুরালের সঙ্গে হ্যাড বিন বসাই। দেখো প্রথম কোশ্চেনটা দেখি কি আছে। ইফ আই ওয়াজ দ্য পিএম, যদি আমি প্রাইম মিনিস্টার হতাম বা ছিলাম, আমি এখানে যদি ওয়াজ বসাতে আমি ছিলাম হয়ে গেছে, ছিলামটা কি মানাবে না? হতাম, ধরো আমি এখানে হতামই ধরলাম। আই উড মেক দ্য ইউজেস অফ পাবলিক ট্রান্সপোর্ট কম্পালসারি, অর্থাৎ পাবলিক যে ট্রান্সপোর্ট গুলো, অর্থাৎ বাস বা ট্রেন, এইগুলো কিন্তু আমি কি করতাম, একদম কম্পালসারি করতাম, মানে অর্থাৎ নিজস্ব গাড়ি নিয়ে চলা যাবে না। কেন নিজস্ব গাড়ি নিয়ে চললে কি অসুবিধা, নিজস্ব গাড়ি নিয়ে চললে পরে যে পলিউশন সেটা বাড়বে। তো পলিউশন কমানোর জন্য কি করতাম, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা আমি কম্পালসারি, অর্থাৎ ব্যবহার করতেই হবে, এরকম করে দিতাম। সো দেখো, আমি যদি হতাম প্রাইম মিনিস্টার, আমি তো নই, বা এখনই তো হতে পারবো না, হয়তো ভবিষ্যতে কোনোদিন কোনো হলে সেটা সম্ভাবনা থাকতে পারে, বাট এই মুহূর্তে আমি যেটা বলছি সেটা কিন্তু একটা কাল্পনিক ব্যাপার, তাই তো? সো এখানে কিন্তু আমি পিএম হওয়ার চান্স যেহেতু নেই, আই আছে, আয়ের সঙ্গে এমনিতে কি বসে, ওয়াজ বসে, বাট আয়ের সঙ্গে এখানে কি বসবে, ওয়্যার বসবে। এটা কিন্তু মনে রেখো। ইফ আই ওয়্যার দ্য প্রাইম মিনিস্টার আই উড মেক দ্য ইউজেস অফ পাবলিক ট্রান্সপোর্ট কম্পালসারি। আচ্ছা, আমি যদি বলি, ধরো, ইফ আই ওয়্যার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। আমি যদি পাখি হতাম, আমি আকাশে উড়তাম, অর্থাৎ এটা কি, এটা হয়ে গেল ইমাজিনারি ব্যাপার। আমি বার্ড হতে পারবো কি, পারবো না তো। সো আমি বলছি আমি যদি হতাম তাহলে এটা করতাম, এটা আমার একটা মনের আশা, এটা ইমাজিনারি ব্যাপার, এটাকে হাইপোথেটিক্যাল কেস বলা হয়। আশা করছি বুঝতে পেরেছো। দেখো পরেরটা দেখো, মাই ফ্রেন্ড ওয়াজ বিহেভিং, আমার বন্ধু বিহেভ করছিল এমন ভাবে, অ্যাজ ইফ, যেন, হি ওয়াজ মাই ফাদার, সে ছিল আমার বাবা, ইন দ্য পার্টি। আমি কি বললাম, অ্যাজ ইফ, মানে সে কি আমার বাবা, আমার বন্ধু কি আমার বাবা হতে পারবে না, তাই তো, হতে পারবে না। সে হয়তো তোমরা বলো হয়তো, সেটা আলাদা ব্যাপার, বাট হতে তো পারবে না। সো হি, এখানে কি সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলার এটা ওয়াজ করা সম্ভব নয়। এটা কি হবে, আমি সিঙ্গুলার থাকলে কি হয়, ওয়্যার। যদি এরকম থাকে, মাই ফ্রেন্ড ওয়াজ বিহেভিং অ্যাজ ইফ হি ওয়্যার মাই ফাদার ইন দ্য পার্টি, এই ওয়্যার হবে কেন, কারণ এটা হচ্ছে আমার সিঙ্গুলার হিটা, আর হি এর জন্যই কিন্তু আমরা ওয়্যারটা বসাচ্ছি। বুঝতে পেরেছো কেন ওয়্যার বসাচ্ছি, কারণ এটা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল কেস। এই বন্ধু কি বাবা হবে না, হবে না তো, সেই জন্য। ঠিক আছে, ইফ দে ওয়্যার কালপ্রিটস দে উড হ্যাভ সারেন্ডার্ড, অর্থাৎ যদি তারা কালপ্রিট হতো, ইফ, যেহেতু তার মানে কি, তারা কালপ্রিট নয়, যদি তারা হতো, মানে তো হওয়া সম্ভব নয়, যেটা একটা আমি কাল্পনিক হিসেবে বলছি, তাহলে কি হবে, কালপ্রিট তারা নিশ্চয়ই নয়, সেই জন্য তারা দে উড হ্যাভ সারেন্ডার, তাহলে নিশ্চয়ই তারা সারেন্ডার করে নিত। কিন্তু এখানে কি হবে, ওয়্যার হবে না, কারণ দের সঙ্গে কিন্তু আমরা হাইপোথেটিক্যাল কেসে ওয়্যার বসাই না, কি বসাই, হ্যাড বিন। ইফ দে হ্যাড বিন দ্য কালপ্রিটস দে উড হ্যাভ সারেন্ডার্ড। আশা করছি এটা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে নিশ্চয়ই জানাবে। সো থ্যাংক ইউ, আজকের এই পর্যন্তই। আমরা পরের যে পার্টে আরো তোমাদেরকে কনসেপ্ট গুলো আমি জানাবো। ঠিক আছে, সো থ্যাংক ইউ এভরিওয়ান, অ্যান্ড তোমাদের শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্লিজ লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। ঠিক আছে, তো থ্যাংক ইউ।